নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করছি। ষষ্ঠ শ্রেণী তোমাদের চতুর্থ অধ্যায় শেষ হয়ে গেছে ষষ্ঠ শ্রেণী, এবং আমি তোমাদের কিন্তু সম্ভাব্য কি কি প্রশ্ন আসতে পারে চতুর্থ অধ্যায় থেকে সেগুলো কিন্তু সবই আমার আলোচনা করা হয়ে গেছে, তোমরা দেখে নিও আমার ভিডিওতে। আজকে আমি শুরু করব পঞ্চম অধ্যায় দিয়ে, ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায় বা ক্লাস 6 এর 5th চ্যাপ্টার। ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায়ের চ্যাপ্টারটা কি বা অধ্যায়টা কি, সেটি হলো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশ, অর্থাৎ 6th সেঞ্চুরি BCE এরকম সময় ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। এটাই হচ্ছে কিন্তু ক্লাস 6 এর 5th চ্যাপ্টারের টপিক বা বিষয়বস্তু। আচ্ছা, এখানে আমি তোমাদের বলি যে ভারতীয় উপমহাদেশ বলতে শুধু কিন্তু ভারতবর্ষকে বোঝায় না, সেটা বলতে বোঝায় ভারতের আশেপাশে যে সমস্ত দেশগুলি আছে বর্তমানে সেগুলোকেও কিন্তু একসঙ্গে ভারতীয় উপমহাদেশ বলা হতো। যেমন ভারতের আশেপাশে কি কি আছে, যেমন নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, এগুলি সবকে কেন্দ্র করে কিন্তু ভারতীয় উপমহাদেশ বলা হয়। এবং খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ওই সময় ভারতীয় উপমহাদেশ কেমন ছিল সেইটাই কিন্তু এখানকার আলোচ্য বিষয়। আর আজকে আমার মূল আলোচ্য বিষয় হলো ষোড়শ মহাজন পদ। ষোড়শ মহাজন পদ বা 16 মহাজনপদা। এই ষোড়শ মহাজন পদ সম্পর্কে তোমাদের বলার আগে আমাদের জনপদ বলতে কি বোঝায় এটা কিন্তু জানা দরকার আছে। তোমাদের আমি চতুর্থ অধ্যায় পড়ানোর সময়, চতুর্থ অধ্যায় মানে কি, বৈদিক সভ্যতা, বৈদিক সমাজ, তা সেই বৈদিক সভ্যতা পড়ানোর সময় তোমাদের তখনকার রাজনৈতিক অবস্থা যখন বলতে গেছিলাম তখন তোমাদের আমি বলেছিলাম যে কতগুলো পরিবার নিয়ে গ্রাম গড়ে ওঠে ছিল বৈদিক সমাজে। তারপর যে গ্রামের থেকে যে বড় এরিয়া ছিল বা বড় অঞ্চল ছিল সেই অঞ্চলটিকে বলা হতো জন। এটা মনে পড়ছে তো? সেই জনকে কেন্দ্র করে কিন্তু ছোট ছোট রাজ্য বা স্টেট গড়ে ওঠে। তা এই যে ছোট ছোট রাজ্য এগুলিকেই কিন্তু বলা হয় জনপদ। অর্থাৎ আমি যদি এক কথায় বলি জনপদ বলতে কি বোঝায়, বলা যায় যে গ্রামের থেকে বড় কোনো এলাকা, নির্দিষ্ট কোনো এলাকা বা পার্টিকুলার কোনো এরিয়া, নির্দিষ্ট কোনো এলাকা যেখানে জনগণেরা পাকাপাকি ভাবে বসবাস করতে শুরু করে এবং সেখানে তারা তাদের জীবিকা নির্বাহ করে, তাকে কিন্তু জনপদ বলা হয়। অর্থাৎ কোনো পার্টিকুলার এরিয়ায় যেখানে পাবলিকরা পার্মানেন্টলি স্টে করে এবং সেখানে তারা জব করে, সেই এরিয়াটাকে বলা হচ্ছে জনপদা। এবার এই যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বা 6th সেঞ্চুরি BCE এরকম সময় এই ভারতীয় উপমহাদেশে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এরকম জায়গায় প্রচুর জনপদ গড়ে ওঠে, প্রচুর জনপদ গড়ে ওঠে এবং তারা ধীরে ধীরে কিন্তু শক্তিশালী হতে থাকে। এবং তাদের যে শাসক বা রুলার ছিল, জনপদগুলো তো কেউ না কেউ শাসন করতো, তা সেই শাসকেরা তারা কি করে, ধীরে ধীরে যুদ্ধ করে নিজেদের রাজ্যের সীমানা বাড়াতে থাকে। কারণ কেউ তো চুপচাপ বসে থাকে না, কি করে তাদের রাজ্যটাকে, ছোট রাজ্যকে বড় রাজ্য করা যায় সেই চেষ্টা করতে থাকে এবং যুদ্ধের মাধ্যমে তারা কিন্তু রাজ্যের সীমানা বাড়াতে থাকে। এবং তখন এই ছোট ছোট রাজ্যগুলো বড় বড় রাজ্যে পরিণত হয়। আর এই বড় বড় রাজ্যগুলিকেই বলা হয় কিন্তু মহাজনপদ। বুঝতে পারলাম জনপদ থেকে মহাজনপদে কিভাবে রূপান্তরিত হলো। এবং এই যে মহাজনপদে যারা শাসন করতো অর্থাৎ রাজা, তারা কিন্তু বৈদিক যুগে রাজাদের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল। আর এই যে মহাজনপদ ভারতীয় উপমহাদেশে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে যে 16টি মহাজনপদ গড়ে ওঠে, এদেরকেই একসঙ্গে বলা হয় কিন্তু ষোড়শ মহাজনপদ বা 16 মহাজনপদা।
তাহলে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে যে সমস্ত মহাজন পদ গড়ে ওঠে বা এই 16টি মহাজন পদ কি কি সেগুলো এবার আমি নামগুলো একে একে বলবো। সেগুলো হলো অঙ্গ, মগধ, কাশী, কোশল, বৃজি, মল্ল, কেদি, অবন্তী, অশ্মক, গান্ধার, কম্বোজ, বৎস, মৎস্য, সুরসেন, কুরু ও পাঞ্চাল। এই 16টি মহাজন পদকে একসঙ্গে বলা হয় ষোড়শ মহাজন পদ। আর এই ষোড়শ মহাজন পদের কথা আমরা জানতে পারি কোত্থেকে? তোমাদের বৌদ্ধ সাহিত্য এবং জৈন সাহিত্য। তোমাদের এরপরে আমি বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম সম্পর্কে আলোচনা করব, পরের ভিডিওতেই আলোচনা করব যে নতুন ধর্ম, এই দুটি ধর্মের উত্থান ঘটে ভারতীয় উপমহাদেশে। এর আগে তো তোমরা হিন্দু ধর্ম, বৈদিক সনাতন ধর্ম সম্পর্কে পড়েছো বা আলোচনা করেছি। এরপরে কিন্তু আমি তোমাদের বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম সম্পর্কে আলোচনা করব। তো সেই বৌদ্ধ সাহিত্য এবং জৈন সাহিত্য থেকে কিন্তু আমরা এই ষোড়শ মহাজন পদের কথা জানতে পারি। এবার এই যে 16টি মহাজন পদ, এরাও কিন্তু চুপচাপ বসে থাকলো না। এর যে রাজারা, তারাও কিন্তু একে অপরের সঙ্গে, এই মহাজন পদগুলি একে অপরের সঙ্গে সংগ্রামে লিপ্ত হয়, একে অপরের ফাইটিং করে এবং তারা নিজেদের ক্ষমতা দখল করার চেষ্টা করে একে অপরের সঙ্গে যুদ্ধ করে। এবং এই যে যুদ্ধ করতে করতে এক সময় কি হয়, এই 16টি মহাজন পদের মধ্যে মাত্র 4টি মহাজন পদের অস্তিত্ব টিকে ছিল, বা তারাই কিন্তু ছিল আর কি, অস্তিত্ব তাদের ছিল। এই 4টি মহাজন পদ হলো কি কি? অবন্তী, বৎস, কোশল এবং মগধ। এই 4টি মহাজন পদ, 16টি মহাজন পদ থেকে যুদ্ধ করতে করতে 4টি মহাজন পদে এসে তাদের অস্তিত্ব টিকে ছিল ভালোভাবে। এবং এই যে মহাজন পদগুলি ছিল, এগুলোর মধ্যে কিছু ছিল রাজতান্ত্রিক রাজ্য, মানে মহাজন পদ মানে তো আমি কি বললাম, বড় বড় রাজ্য। এবার সেই রাজ্যগুলি অনেকগুলো ছিল রাজতান্ত্রিক রাজ্য, বা এগুলিকে বলা হয় মোনার্কিক্যাল স্টেট। কেন? কারণ এখানে রাজারা শাসন করত, রাজাদের আইন কানুন অনুযায়ী কিন্তু রাজ্যটি চলতো। এগুলোকে বলা হচ্ছে রাজতান্ত্রিক রাজ্য বা মোনার্কিক্যাল স্টেট। এবং কিছু রাজ্য ছিল, এই সমস্ত 16টি মহাজন পদ বা 16টি বড় বড় রাজ্যগুলোর মধ্যে কিছু রাজ্য ছিল বা মহাজন পদ ছিল যেগুলো গণতন্ত্র বা জনগণের প্রজাতান্ত্রিক রাজ্য, মানে জনগণের নিয়মে চলতো। তাকে বলা হয় রিপাবলিক স্টেট বা প্রজাতান্ত্রিক রাজ্য বা গণরাজ্য। তাই এই যে 4টি রাজতান্ত্রিক রাজ্যই ধরতে পারো তোমরা, এই 4টি রাজতান্ত্রিক রাজ্য পরপর যুদ্ধ করে করে তারা কিন্তু শক্তিশালী হয়েছিল, তারাই কিন্তু তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল। এবং তার মধ্যে কিন্তু আবার মগধ সব থেকে শক্তিশালী হয়ে ওঠে, সব থেকে পাওয়ারফুল হয়ে ওঠে। কে? কোন মহাজন পদ? সেটি হচ্ছে মগধ শেষ অবধি। কেন পাওয়ারফুল হয়ে ওঠে? এবারে সেটাই প্রশ্ন, যে মগধই কেন, 16টি মহাজন পদের মধ্যে মগধই কেন সব থেকে শক্তিশালী হয়? তারও তো নিশ্চয়ই কিছু কারণ আছে, অবশ্যই কারণ আছে। আচ্ছা, এবার আগে বলি তোমাদের মগধের অবস্থানটা কোথায়। মগধ বলতে আগে কিন্তু দক্ষিণ বিহারের একটা নির্দিষ্ট অঞ্চলকে বোঝাতো, সামান্য একটা এলাকা, তাকে বলা হতো মগধ, ওটাই ছিল মগধ। আর এই যে মহাজন পদগুলো তোমাদের আলোচনা করলাম, 16টি মহাজন পদ, এগুলো কিন্তু বেশিরভাগই তোমাদের উত্তর এবং মধ্য ভারতের অঞ্চলগুলি নিয়েই কিন্তু গড়ে উঠেছিল। উত্তর এবং মধ্য ভারত, নর্দার্ন সাইড, ইন্ডিয়ার নর্দার্ন সাইড এবং মিডিল সাইড যেটা আছে, সেইখানে কিন্তু এই সমস্ত মহাজনপদ ছিল। আর একমাত্র অসমকই কিন্তু দক্ষিণ ভারতে ছিল, অবস্থান করত। তো এই যে মগধের কথা আমি এক্ষুনি বললাম যে সব থেকে শক্তিশালী হয়ে উঠেছিল, কেন হয়ে উঠেছিল সেটা এবার আলোচনা করব। আগে বলি মগধের অবস্থান আমি প্রথমে কি বললাম, যে এটি আগে দক্ষিণ বিহারের একটা সামান্য এলাকা ছিল। কিন্তু মগধের রাজারা যারা ছিল, মগধের 3টে রাজবংশ রাজত্ব করেছে। এই মগধ রাজ্যে 3টি রাজবংশ রাজত্ব করেছে, বা 3 ডায়নেস্টি সেখানে রুলিং করেছে। কি কি সেটা? এক হচ্ছে হর্ষঙ্ক, 2 হচ্ছে শৈশনাথ, 3 হচ্ছে নন্দ। এই 3টি রাজবংশ বা 3 ডায়নেস্টি রাজত্ব করেছে। তা এই মগধের শক্তিশালী হওয়ার পেছনে প্রথম একটা দিক ছিল এই রাজবংশগুলির যে রাজারা ছিল তাদের দক্ষতা, তারা খুব দক্ষ ছিল। আরেকটা কারণ ছিল, সেটা হচ্ছে ওদের মানে এই মগধ রাজ্যটির ভৌগোলিক অবস্থান বা জিওগ্রাফিক্যাল পজিশন, এমন একটা জায়গায় মগধ অবস্থান করত যে সেই কারণেই মগধ কিন্তু শক্তিশালী হতে মগধকে সাহায্য করেছিল।
আর এই যে মগধ রাজ্য বলতে বর্তমানে কোন জায়গাটাকে বলা হচ্ছে, আগে মগধের রাজধানী ছিল প্রথমে রাজগৃহ হয় মগধের রাজধানী বা ক্যাপিটাল, পরে সেটি হয় পাটলিপুত্র। মগধের রাজধানী রাজগৃহ থেকে পাটলিপুত্রে পরিণত হয় বা পরিবর্তন হয়, স্থানান্তরিত হয়। তোমাদের এটা কিন্তু ছোট প্রশ্ন আসে যে মগধের দুটি রাজধানীর নাম লেখো, একটি হচ্ছে রাজগৃহ, দুই হচ্ছে পাটলিপুত্র। আর বর্তমানে মগধ রাজ্য বলতে কোন জায়গাটাকে বোঝানো হচ্ছে, বিহারের পাটনা এবং গয়া জেলা। তোমরা অনেকে বিহারের নাম শুনেছো আর পাটনা জেলারও নাম শুনেছো। আর গয়া, অনেকে বলে না মারা গেলে পিণ্ড দিতে যেতে হয়, পরলোক সাথে শান্তি কামনার জন্য অনেকেই গয়া যায়। তো সেই বিহারের পাটনা জেলা এবং গয়া জেলা, এটাই কিন্তু এই মগধ রাজ্য বর্তমানে, আগে যেটা মগধ রাজ্য ছিল এবং যে কিনা এই 16টি মহাজন পদের মধ্যে শক্তিশালী ছিল। তাহলে আমি কি বললাম যে এক হচ্ছে রাজাদের দক্ষতা, রাজারা খুব শক্তিশালী ছিল, দক্ষ ছিল, তাই জন্যই মগধ শক্তিশালী হয়েছে। আরেকটা কারণ হচ্ছে এখানকার ভৌগোলিক অবস্থান বা জিওগ্রাফিক্যাল পজিশন। কি সেটা ছিল, আসলে মগধ রাজ্যটি যেখানে অবস্থান করত সেখানে চারপাশে নদী এবং পাহাড় দিয়ে ঘেরা ছিল। নদী একদিকে ছিল, একদিকে পাহাড় ছিল। তার ফলে কি হতো যে বাইরে থেকে কোনো শত্রু আক্রমণ সহজে করতে পারতো না, কোনো বাইরে থেকে কোনো অ্যাটাক আসতে পারতো না, এটা ইজি ছিল না, নদী আর পাহাড় দিয়ে ঘেরা ছিল। এবং এই মগধ রাজ্যটি গভীর জঙ্গল ছিল, যে রাজ্যের যে বনভূমি অঞ্চল ছিল সেইখান থেকে বুনো হাতি নিয়ে এসে সেই হাতিদেরকে রাজারা যুদ্ধে ব্যবহার করতে পারত। এবং তার সঙ্গে সঙ্গে মগধ রাজ্যটিতে কিন্তু লোহা এবং তামার খনি ছিল, মানে আয়রন এবং কপার মাইন ছিল। তার ফলে লোহার অস্ত্রশস্ত্র রাজাদের যুদ্ধে ব্যবহার করতে সুবিধা হতো। আরেকটা সব থেকে মানে অর্থনীতি কিন্তু মগধের খুব শক্তিশালী ছিল। কেন? কারণ মগধ রাজ্যটি গড়ে উঠেছিল গঙ্গা নদীর উপত্যকা এলাকাতে, তাই গঙ্গা নদীর পলি মাটি বা অ্যালুভিয়াল সয়েল সেটা কিন্তু কৃষি জমিকে উর্বর করে দিয়েছিল বা ফার্টাইল করে দিয়েছিল। তার ফলে কি হয়েছিল, কৃষি কাজ খুব উন্নত ছিল এবং বাণিজ্যও কিন্তু এখানে ভালোভাবে হতো, জলপথে এবং স্থলপথে, মানে সি রুটেও হতো, আবার ল্যান্ডেও কিন্তু বিজনেস বা ট্রেডিং হতো। আর এই সব কারণে কিন্তু মগধ একটি শক্তিশালী রাজ্য বা পাওয়ারফুল একটা স্টেটে পরিণত হয়। বোঝাতে পারলাম কেন মগধ এই 16টি মহাজন পদের মধ্যে সব থেকে পাওয়ারফুল হয়ে গেছিল বা সব থেকে শক্তিশালী হয়ে গেছিল। এটা তোমাদের কিন্তু প্রশ্ন আসে যে কেন মগধ সব থেকে শক্তিশালী হয়েছিল। তো আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম বিষয়টা। এবারে বলি তোমাদের, এই যে রাজতান্ত্রিক রাজ্য, এই রাজতান্ত্রিক রাজ্য যেগুলো আর কি, যেখানে রাজারা শাসন করতো সেরকম রাজ্য তো ছিলই অবশ্যই, তার সঙ্গে সঙ্গে কিছু প্রজাতান্ত্রিক রাজ্য ছিল বা রিপাবলিক স্টেট বা গণরাজ্য ছিল। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল ব্রিজি বা বজ্জি এবং মল্ল। এই দুটি রাজ্য কিন্তু বলা যেতে পারে এরা প্রজাতান্ত্রিক রাজ্য ছিল, অর্থাৎ এখানে রাজতান্ত্রিক শাসন চলতো না বা রাজারা শাসন করতো না। এখানে মূলত উপজাতিরা বাস করত, উপজাতিরা ট্রাইবালরা এখানে বাস করত এবং তারা তাদের নিজেদের আইন কানুন অনুযায়ী রাজ্য চালাতো। তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে তারা কিন্তু রাজ্য চালাতো। এটা মানে রাজারা, রাজতান্ত্রিক রাজ্যে যেমন রাজারা রাজ্য চালায়, তেমন প্রজাতান্ত্রিক রাজ্যে কিন্তু জনগণেরা নিজেরাই ঠিক করে কিভাবে তারা রাজ্য চালাবে। এই যে ব্রিজি বা বজ্জি বা মল্ল, এরা কিন্তু এখানকার রাজ্যগুলি কিন্তু রাজারা শাসন করতো না। এখানে মূলত উপজাতিরা বাস করতো, উপজাতিরা ট্রাইবালরা এখানে বাস করতো এবং তারা তাদের নিজেদের আইন কানুন অনুযায়ী রাজ্য চালাতো। তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে তারা কিন্তু রাজ্য চালাতো। এটা মানে রাজারা, রাজতান্ত্রিক রাজ্যে যেমন রাজারা রাজ্য চালায়, তেমন প্রজাতান্ত্রিক রাজ্যে কিন্তু জনগণেরা নিজেরাই ঠিক করে কিভাবে তারা রাজ্য চালাবে। এই যে ব্রিজি বা বজ্জি বা মল্ল, এরা কিন্তু এখানকার রাজ্যগুলি কিন্তু জনগণের দ্বারা নিজেরা সভা করে আলাপ আলোচনা করেই কিন্তু রাজ্যটিকে চালাতো। তবে হ্যাঁ, নারীদেরকে অংশগ্রহণ করতে দিত না, মেয়েদেরকে অংশগ্রহণ করতে দিত না এবং কোনো দাস শ্রেণী তাদেরকেও কিন্তু অংশগ্রহণ করতে দিত না। মূলত পুরুষেরাই আলাপ আলোচনা করে এই রাজ্যগুলি চালাতো। তো এবারে প্রশ্ন হচ্ছে, এই যে প্রজাতান্ত্রিক রাজ্য, এই রাজ্যগুলির ওপর রাজতান্ত্রিক রাজ্যগুলি সমানে আক্রমণ চালাতে থাকে। ওই যে
সবলরা দুর্বলদের উপরে আক্রমণ করে। আর এটা তো খুব স্বাভাবিক যে রাজতান্ত্রিক রাজ্য মানে যেখানে রাজার শাসন চলে সেখানে তো বেশি রাজ্যগুলো উন্নত হবে। তাই রাজতান্ত্রিক রাজ্যগুলো প্রায় সময় এই গণরাজ্যগুলির ওপর মানে আক্রমণ চালাতে থাকে এবং তার মধ্যে থেকেও নিজেদেরকে স্বাধীন করে টিকিয়ে রেখেছিল তারা কে কে? ব্রিজি এবং মল্লর দুটি রাজ্য, এক হচ্ছে পাবা, দুই হচ্ছে কুশিনারা। আর এই ব্রিজি রাজ্যটি কিন্তু স্বাধীন ছিল। এই ব্রিজি রাজ্যটি হচ্ছে মগধ রাজ্যের একদম পাশে অবস্থান করত, এই ব্রিজি বা বজ্জি রাজ্যটি। মানে একটা রাজতান্ত্রিক রাজ্য পাশে একটা গণরাজ্য। তার ফলে কি হয়েছে যে মগধের রাজারা সবসময় কিন্তু ব্রিজি বা বজ্জির ওপর মানে যুদ্ধ করতে চাইতো বা আক্রমণ চালাতো, তারা দখল করতে চেষ্টা করতো। আর এই ব্রিজি রাজ্যটি গৌতম বুদ্ধের সময় কিন্তু তারা কিন্তু যথেষ্ট একজোট ছিল এবং স্বাধীন ছিল, তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ছিল এবং ইউনাইটেড ছিল। কার সময়? গৌতম বুদ্ধের সময়, যিনি কিনা বৌদ্ধ ধর্মের প্রবর্তক। সেটা তোমাদের আমি পরে আস্তে আস্তে আলোচনা করব পরের ভিডিওতে। তো সেই গৌতম বুদ্ধের সময় কিন্তু এই ব্রিজি বা বজ্জি রাজ্যটি কিন্তু একজোট ছিল এবং স্বাধীন ছিল। এবং এই ব্রিজি রাজ্যের যে রাজধানী সেটি ছিল হচ্ছে বৈশালী। ব্রিজি রাজ্যের ক্যাপিটাল কোনটি ছিল? বৈশালী। এবং এই বৈশালীর আশেপাশে যে সমস্ত বজ্জিরা থাকতো মানে উপজাতিরা থাকতো তাদেরকে বলা হতো লিচ্ছবি, তাদেরকে বলা হতো লিচ্ছবি। তাহলে এটাও কিন্তু 1 নম্বরের প্রশ্ন আসে, লিচ্ছবি কাকে বলে বা কাদের বলা হতো। তাহলে ব্রিজি রাজ্যে রাজধানী বৈশালীর আশেপাশে যে সমস্ত ব্রিজিরা থাকতো বা বজ্জিরা থাকতো তাদেরকে লিচ্ছবি বলা হতো। এবারে আমি যে বললাম যে গৌতম বুদ্ধের সময় এই ব্রিজি রাজ্যটি খুবই একজোট ছিল, কিন্তু কিভাবে? আসলে গৌতম বুদ্ধ নিজেও কিন্তু এই ব্রিজি রাজ্যের সবাইকে খুব সম্মান করতো, এই উপজাতিদের সম্মান করতো, তাদেরকে একজোট থাকার জন্য উপদেশ দিত, অ্যাডভাইস করতো যে তোমরা ইউনাইটেডলি থাকো। এবং গৌতম বুদ্ধ এদেরকে 7টি নিয়ম পালনের কথা বলেছিলেন, 7খানা নিয়ম, 7 রুলস অ্যান্ড রেগুলেশন। এই 7টি নিয়ম পালন করলে তারা গৌতম বুদ্ধ বলেছিলেন যে ব্রিজি রাজ্যকে যে তোমরা যদি 7খানা নিয়ম মেনে চলো তোমরা কিন্তু একজোট থাকতে পারবে, তোমরা কিন্তু স্বাধীন থাকতে পারবে, তোমাদেরকে মগধ রাজ্য যতই আক্রমণ করুক তোমরা কিন্তু স্বাধীন থাকতে পারবে, তোমরা কিন্তু পরাজিত হবে না। তা সেই 7খানা নিয়ম কি কি সেটা এবার আমি আলোচনা করব। এই 7টি নিয়মের প্রথম নিয়ম ছিল বজ্জিদেরকে গৌতম বুদ্ধ বলেছিলেন যে তোমরা নিয়মিত সভা করে রাজ্য চালাবে, মানে সবসময় কন্টিনিউয়াসলি মিটিং করতে হবে। একটা রাজ্যকে ভালোভাবে চালাতে গেলে বা একটা যে কোনো প্রতিষ্ঠান ভালো করে চালাতে গেলে মূল বিষয় হলো সবার মধ্যে সভা করা, আলাপ আলোচনা করা, মিটিং করা। তো গৌতম বুদ্ধ কিন্তু ব্রিজি রাজ্যের সবাইকে বলতেন তোমরা নিয়মিত সভা করে করে রাজ্য চালান। 2 নম্বর কি বলেছিলেন? বলেছিলেন সব কাজ সবাই মিলে একজোট হয়ে করবে, ইউনাইটেড হয়ে করবে, ইউনাইটেডলি করবে, সবাই মিলে ইউনিটি রাখবে, মানে মিলেমিশে কাজ করবে। আর মিলেমিশে যখন কোনো কাজ করা হয় তখন কিন্তু বাইরে থেকে যেই আসুক তারা কিন্তু পরাজিত করতে পারে না। সেটাই কিন্তু গৌতম বুদ্ধ ব্রিজি রাজ্যের সবাইকে বলেছিলেন যে একজোট হয়ে সবাই কাজ করবে। 3 নম্বর হচ্ছে নিজেদের বানানো আইন অনুসারে চলবে। তোমাদের আইন, গণতন্ত্র ছিল, গণরাজ্য ছিল, রাজার শাসন ছিল না, তাই নিজেরা আইন বানাবে, সেই আইন অনুযায়ী কিন্তু রাজ্য চালাবে। এটাও কিন্তু গৌতম বুদ্ধেরই উপদেশ ছিল বা নিয়মটা মানতে বলেছিলেন। 4 নম্বর হচ্ছে বয়স্ক মানুষদের, ব্রিজি রাজ্যে যারা বয়স্ক মানুষ ছিল তাদের পরামর্শকে মেনে চলবে অবশ্যই, কেন বয়স্কদের অভিজ্ঞতা অনেক বেশি হয়, তাই বয়স্কদের কথা কিন্তু অবশ্যই শুনে চলবে এবং তাদেরকে সম্মান করবে। এটা কিন্তু যে কোনো পরিবারেও কিন্তু মানে বলা হয় যে বয়স্ক মানুষদের পরামর্শ অনুযায়ী যদি যে সমস্ত পরিবার চলে এবং তাদেরকে সম্মান দিয়ে চলে সে সমস্ত পরিবার কিন্তু উন্নতই হয়, তাদের কিন্তু সমৃদ্ধি হয়। ঠিক গৌতম বুদ্ধ কিন্তু ব্রিজি রাজ্যকে এটাই বলেছিলেন যে বয়স্ক মানুষদের কিন্তু তোমাদের ব্রিজি রাজ্যে যত অঞ্চলে যত বয়স্ক মানুষ আছে তাদের পরামর্শ মেনে চলবে, তাদেরকে সম্মান দেবে। এবং আরেকটা জিনিস বলেছিলেন নারীদেরকে সম্মান করবে, এই মানে ব্রিজি রাজ্যে যত নারী আছে তাদেরকে সম্মান করবে, কেন যে কোনো রাজ্য তখনই উন্নত হয় যেখানে নারীরা সম্মানিত হয়, মহিলারা সম্মানিত হয়। তাই গৌতম বুদ্ধ আজ থেকে কত কত বছর আগে ব্রিজি রাজ্যকেও সেটাই বলেছিলেন যে নারীদেরকে সম্মান করবে। পরের নিয়ম বলেছিলেন যে সমস্ত দেবতার মন্দিরগুলিকে যত্ন নিতে হবে, মানে ব্রিজি রাজ্যে যত দেবতার মন্দির ছিল সেগুলোকে কিন্তু যত্ন নিতে হবে এবং কোনো পশু পাখি বা গাছপালার উপর অত্যাচার করা যাবে না। 7 নম্বর নিয়ম বলেছিলেন যে ব্রিজি রাজ্যে যত গাছপালা আছে বা পশু পাখি আছে গাছপালা কেটে ফেলবে না,
পশু পাখিদের অহেতুক হত্যা করবে না, এটা কিন্তু গৌতম বুদ্ধ সমস্ত ব্রিজরাজ্যের সবাইকে উপদেশ দিয়েছিলেন। এবং এই 7টি নিয়ম মেনে চললে তিনি বলেছিলেন তোমরা কিন্তু কেউ তোমাদেরকে পরাজিত করতে পারবে না। এবং ব্রিজরাজ্য কিন্তু নিজেদের 7টি নিয়ম মেনে কিন্তু চলতো, তাই তারা কিন্তু একজোট ছিল গৌতম বুদ্ধের সময় এবং স্বাধীন ছিল। কেন? গৌতম বুদ্ধের কথা কিন্তু তারা মেনে চলতো, উপদেশ তারা শুনেছিল। তবে কি বলতো, এই যে রাজতান্ত্রিক রাজ্যগুলো যখন ক্রমাগত গণরাজ্যগুলো বা এই সমস্ত প্রজাতান্ত্রিক রাজ্যগুলোর উপর আক্রমণ চালাতে থাকে, একটা সময় তারা দুর্বল হয়ে পড়ে। কারণ কি, যে কোনো যুদ্ধ করতে গেলে সৈন্য লাগে, বড় সৈন্য লাগে। এবার সেই সৈন্যদের একটা খরচা থাকে। এবার রাজতান্ত্রিক রাজ্যগুলো কি করতো, তারা তো বেশি বেশি করে কর আদায় করে করে এই খরচ তারা তুলে নিত। কিন্তু গণরাজ্যগুলোতে কিন্তু জনগণের নিয়মে যেখানে চলে সেখানে তো অতিরিক্ত কর চাপানো যায় না, জনগণ তো সেটা মেনে নিবে না, তাই অতিরিক্ত কর আদায় করা যেত না। তাই যুদ্ধের জন্য যে সৈন্য সামন্ত দরকার সেটা কিন্তু গণরাজ্যগুলোর পক্ষে একটু জোগাড় করা অসুবিধা হয়ে যেত। তাই রাজতান্ত্রিক রাজ্যগুলো কিন্তু সবসময় গণরাজ্যগুলিকে দুর্বল করে দিত। তা এই হচ্ছে ষোড়শ মহাজন পদ। এই মহাজন পদগুলি সম্পর্কে তোমাদের আলোচনা করলাম। সেখানে সেই রাজ্যগুলি কেমন ছিল, কোন রাজ্য সব থেকে শক্তিশালী হয়, কেন হয়, আবার গণরাজ্যগুলো কেমন ছিল, সবকিছু কিন্তু আমি আজকে তোমাদের আলোচনা করে দিলাম। এই ষোড়শ মহাজন পদ থেকে যা যা সম্ভাব্য প্রশ্ন আসতে পারে তার কিন্তু আমি উত্তরগুলো মোটামুটি সবই তোমাদের আলোচনা করে দিলাম এবং সংক্ষেপে পুরো বিষয়টা তোমাদের কাছে তুলে ধরলাম। আশা করি তোমরা বিষয়টাকে ভালো করে বুঝেছো। তো এইখানেই আমি ষোড়শ মহাজন পদ সম্পর্কে আলোচনা শেষ করছি এবং আলোচনার শেষে আমি তোমাদের সকল ছাত্রছাত্রীকেই বলছি এবং ছাত্রছাত্রীদের যারা গার্জেন আছে তারা আছেন আর কি, তাদেরকে উদ্দেশ্য বলছি যে আমার এই ভিডিওগুলো উদ্দেশ্য হচ্ছে ইতিহাস বিষয়টাকে সহজ করে দেওয়া। তাই আশা করি আপনারা, গার্জেনদের বলছি, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি যে তোমরা দেখছো বা যারা গার্জেন আছেন তারা দেখছেন এবং ওদেরকে দেখাচ্ছেন, তাতে ওদের ইতিহাস বিষয়টা সহজ হবে। এটা একটা প্রচেষ্টা। তাই যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করনি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তবে কিন্তু নোটিফিকেশন পাবে। আমি তো 4টে ক্লাস একসঙ্গে আলোচনা করছি, তাই নোটিফিকেশন কিন্তু খুব জরুরি। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এইখানে আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।